আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে যেহেতু আমরা দিনের পর দিন সচেতন হচ্ছি, তো আমরা ঠিক আগে থেকেই সচেতন থাকব এই বিষয়গুলো নিয়ে। অর্থাৎ 2025 সালে মাছ চাষ করার ক্ষেত্রে আপনি কী কী ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে ভিডিও। কারণটা হচ্ছে এটার হয়তো 2-3টা পার্ট আমি করতে পারি, কিন্তু আজকে 2টা খুব গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কথা বলবো। কারণটা হচ্ছে যদি এখন থেকে আমরা সচেতন হই তাহলে আমাদের 2025 সালটা মোটামুটি ভালো যাবে। তো 2025 সালে মাছ বা চিংড়ি চাষ করতে গেলে কী চ্যালেঞ্জগুলো আপনি ফেস করবেন বা প্রবলেমে পড়বেন এবং সেখান থেকে কী কী উত্তরণ আপনি করার জন্য চেষ্টা করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু করি। প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্বব্যাপী তাপমাত্রা। এই যে বিশ্বব্যাপী যে তাপমাত্রাটা বেড়ে গেছে, সারা পৃথিবীতে যে পরিমাণ তাপ বেড়েছে তাতে কিন্তু বাংলাদেশও কিন্তু সে অবস্থার সম্মুখীন। অর্থাৎ মানে তাপদাহ এত পরিমাণ বেশি ছিল 2024-এ আমাদের, এটা তো আপনারা নিশ্চয় ফিল করেছেন। তো তার চেয়ে যদি বেশি হয় 2025-এ, তাহলে একটা বড় একটা চ্যালেঞ্জ। অর্থাৎ এই গ্লোবাল তাপমাত্রা বা বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যে সমস্যাগুলো পড়বেন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী কী সমস্যায় পড়বেন। তো এই অবস্থা থেকে কি করণীয় আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা কী করবেন? গ্লোবাল ওয়ার্মিং একটা বড় চ্যালেঞ্জ, সেখান থেকে উত্তরণের জন্য উপায়টা কি আসলে? প্রথম উপায় হচ্ছে আমি বলতে চাই সেটা হচ্ছে যাদের আর্থিক সামর্থ্য আছে। আমি আগেই বলছি যে যখন আপনার বিপর্যয় আসে, বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার জন্য যাদের টাকা আছে তারাই কিন্তু বেশি তারা বেঁচে যাওয়ার চান্স থাকে। আমি যেটা বলছি সেটাও কিন্তু এই মাছ চাষ মাছ যারা চাষ করছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো কী করবেন? তার প্রথম কাজটা আপনারা করতে পারেন, যারা টাকা আছে তারা যেটা করবেন সেটা হচ্ছে রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম। অর্থাৎ যেহেতু বাইরের আবহাওয়া খারাপ, আস্তে আস্তে কিন্তু এই অ্যাকোয়াকালচার বা মাছ চাষ পদ্ধতি কিন্তু চলে আসবে কোথায়? ঘরের মধ্যে চলে আসবে। অর্থাৎ বাইরে থেকে ঘরের মধ্যে চলে আসবে। আপনি চিন্তা করে দেখেন, যেখানে খুব অত্যধিক শীত প্রধান যেসব অঞ্চল, যেসব দেশ, সেখানে মাছ চাষ হয় না, সেখানে মাছ চাষ হয় কোথায় হয়? তারা ঘরের মধ্যে মাছ চাষ করে, তারা গ্রিন হাউসের মধ্যে বাস করে। আবার যেখানে দেখবেন অত্যধিক তাপমাত্রা, একটা বললাম যে কম তাপমাত্রা, একটা হচ্ছে অত্যধিক তাপমাত্রা এরকম অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে এখানে মাছ চাষ হচ্ছে না, প্রচুর পরিমাণে মাছ চাষ হচ্ছে। তারা কি করছেন? তারা ঘরের মধ্যে মাছ চাষ করছেন। এরকম একটা পদ্ধতি হচ্ছে রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম বা রাস বলছি আমরাকে। এটা খুবই আধুনিক একটা পদ্ধতি। আমাদের বাংলাদেশে এটার বা একেবারে প্রচারণা নাই, বা আমাদের টেকনিক্যাল পিপলরা এই বিষয়টা একেবারে অদক্ষ, জানেন না। যার ফলে খামারিরা যতটা আপনার কি বলবো আগ্রহী থাকবেন তার চেয়েও বেশি নিরুৎসাহিত বোধ করেন। বিদেশি এক্সপার্ট লাগবে এই ভয়ে। তাদেরও দোষ নাই, কারণ আমাদের বাংলাদেশের যারা এক্সপার্ট তারাও কিন্তু এই বিষয়টা কিচ্ছু জানেন না, সত্যি কথা। রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম কী করে ইনস্টল করতে হবে, কী করে অপারেট বা পরিচালনা করতে হবে, এই বিষয়টা জানেন না। সো বাইরে থেকে একজন যখন কনসাল্ট করতে এসে আপনাকে যখন ওই পদ্ধতি বা ওটা যখন ইনস্টলমেন্টের সুযোগ নেবেন, তখন টাকা আপনার বেশি যাবে। তো এই রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম সারা পৃথিবীতে অত্যন্ত স্মার্ট একটা মাছ চাষ পদ্ধতি, যেটা এই অত্যধিক তাপমাত্রা এবং কম তাপমাত্রা, অর্থাৎ ঠান্ডা প্রধান দেশে এবং গরম প্রধান দেশে এই রাস পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। সো এই পদ্ধতিতে আমাদের যেতে হবে, আমরাও যেহেতু এই অবস্থার মধ্যে সামনে যেতে যাচ্ছি। 2 নম্বর পদ্ধতির কথা বলতে চাই, সেটা হচ্ছে আইপিআরএস। অর্থাৎ দেখা গেলো যে আপনি কিছু করলেন, কিছু আপনার একেবারে বিশাল পুকুর দরকার নেই, আপনার একদম ছোট্ট একটা পুকুর, সেই পুকুরের কি বলবো আইপিআরএস আপনি করলেন। ইনস্টলমেন্ট করাটা অনেক খরচের, কিন্তু এটা কিন্তু আপনার যেহেতু এখানে একটা ভালো সার্কুলেশন থাকে, যার ফলে আপনার এই আবহাওয়াগত কারণের যে বিষয়টা আছে সেখান থেকে অনেকটাই অনেকটাই রক্ষা করা সম্ভব হয় মাছকে এই আইপিআরএস পদ্ধতিতে যদি কেউ মাছ চাষ করতে যায় তাহলে। অর্থাৎ আবহাওয়ার যে নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেখান থেকে মুক্তি কিছুটা হলেও পাওয়া যায়। আমি বলছি টপ রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম এই পরিবর্তিত আবহাওয়ায় মাছ চাষ করার ক্ষেত্রে গেল। এরপরে যেটা সেটা হচ্ছে বায়োফ্লক সারা পৃথিবীতে খুব জনপ্রিয় একটা পদ্ধতি। আমাদের দেশের গণ্ড মূর্খ আসলে সব এক্সপার্টদের কারণে এই বায়োফ্লক পদ্ধতি আমাদের এত জনপ্রিয় হওয়ার পরেও এটা আসলে কিন্তু কী হয়েছে, বাদ করে দিয়ে একেবারে নষ্ট হয়ে গেছে পদ্ধতি। কিন্তু বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের যে ব্যাপারটা সেটা আবারও শুরু করা সম্ভব যদি আপনারা জেনে বুঝে করেন। তাহলে বায়োফ্লক পদ্ধতি যেহেতু ঘরের মধ্যে একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা মাছ চাষ করতে পারি। তার মানে এটা বললাম। এরপর যেটা যারা আউটডোরে মাছ চাষ করছেন, পুকুরে যারা মাছ চাষ করবেন, তারা কী করবেন? তাদের তো বললাম যে
যেহেতু তাপমাত্রা বাড়ছে, অক্সিজেন ঘাটতি একটা মেন সমস্যা। অর্থাৎ অক্সিজেন আপনার সারা বছরব্যাপী অক্সিজেন দেখালো। এখন কি হয়েছে, বাংলাদেশে হচ্ছে এখন শীত মাত্র 2-3 মাস থাকে। তো 2-3 মাস যেহেতু থাকে, তার মানে হচ্ছে সারা বছরই গরম। গরম মানে কি আপনার অক্সিজেনের ঘাটতি। অক্সিজেনের ঘাটতি হলে আপনাকে কী করতে হচ্ছে, আপনি বাড়তি অক্সিজেনের জন্য হচ্ছে আপনি বিভিন্ন ধরনের অক্সিজেন জেনারেটর ব্যবহার করছেন, সোডিয়াম পারকার্বনেট ব্যবহার করছেন। তো এগুলোর জন্য হচ্ছে আপনাকে পার্মানেন্ট সলিউশন না। কী করতে হবে আপনাকে, আপনি এয়ারেটরটা হচ্ছে আপনার পার্মানেন্ট সলিউশন। দাম বেশি, কিন্তু এটা আপনার একটা ভালো সলিউশন, এবং হচ্ছে এটা শুধু অক্সিজেন দিচ্ছে তা না, একটা বিশাল আপনার উপকার করছে মাছের বা চিংড়ির চাষের ক্ষেত্রে। এয়ারেটর খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। সো যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করেন এই এয়ারেটরটা হচ্ছে এখন থেকেই স্থাপন, মানে এখন থেকে কেনার প্রসেসিং শুরু করে এটা স্থাপন করেন সামনের বছর। আসছি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টের মধ্যে আমি একটা গ্লোবাল ওয়ার্মিং বললাম। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ফ্লাড, বন্যা। দেখেন, আপনারা খুব ভালো মতো জানেন, এই কুমিল্লা, ফেনী, নোয়াখালীর মতো একটা বিশাল মাছের বেল্ট টোটালি কিন্তু আপনার হচ্ছে একেবারে নষ্ট হয়ে গেছিলো, মানে একেবারে ধুলোয় মিশে, মানে পানিতে মিশে গিয়েছিলো হচ্ছে আপনার এই বন্যার ফলে। অথচ আমরা কি জানতাম যে হচ্ছে এই কুমিল্লা, ফেনী, নোয়াখালীতে এত বন্যা হবে? জানতাম না। আবার উত্তরবঙ্গে হঠাৎ করে বন্যা হচ্ছে, বন্যা হয়ে বিভিন্ন ঘের ভেসে যাচ্ছে। এমনকি খুলনাতেও হয়েছে, যশোরে হয়েছে, এটা কিন্তু আমরা কেউই জানতাম না। সো এই ফ্লাড বা বন্যাটাও কিন্তু, আকস্মিক বন্যাটাও একটা মানে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে আমাদের সামনের দিনগুলোতে। কি করবেন আসলে, কি করণীয়? এটা হচ্ছে প্রাকৃতিক সৃষ্ট, বা এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট, বা ইন্ডিয়া থেকে হচ্ছে পানি চলে আসছে, বন্যা হচ্ছে, এগুলো হচ্ছে। কিন্তু আমাদের অনেকে বলবেন যে আমাদের করণীয় খুব কম। কি করতে পারেন আসলে? আপনি এটা করতে পারেন, যেহেতু আপনি মাছ চাষ শিল্পে জড়িত, মাছ চাষ আপনি করবেন, আপনি অবশ্যই আপনার খামারটাকে ওই জায়গায় নিয়ে যান যেখানে হচ্ছে আপনার বন্যা নাই। আপনি এমন কোথাও হচ্ছে ওই ব্যবসা, মানুষ কী করে, ব্যবসা হচ্ছে এক জায়গায় করে কি, বহু দূরে করতে পারে। সো এমন জায়গায় আপনি খামারটা স্থাপন করেন যেখানে বন্যা হওয়ার কোনো চান্সই নাই। কাজটা কঠিন, কিন্তু বন্যামুক্ত এলাকায় আপনি হচ্ছে চেষ্টা করেন আপনার খামার তৈরি করার জন্য। পরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনারা বাঁধ দিবেন। একজন না, অনেক মিলে বাঁধ দিবেন, অনেকে মিলে বাঁধ দিবেন, প্রয়োজনে হচ্ছে সমন্বিতভাবে দেন। সরকারকে এখানে এই বিষয়টাতে ইনক্লুড করেন, যেন সরকার হচ্ছে আপনার কি করে, আপনাদের সাহায্য করে, যে ভবিষ্যতে হচ্ছে আমার মানে বন্যা হতে পারে, বা যখন বন্যার সময় সেই সময় বন্যা হতে পারে, বাঁধ দিব আমি এমনভাবে বাঁধ দিব যেন হচ্ছে ওটা প্ল্যান করে বাঁধ দিব, যেন হচ্ছে আমার কখনোই সেই বন্যাটা আমার খামারকে প্লাবিত করতে না পারে, খামারের মানে মাছকে ভাসিয়ে নিয়ে যেতে না পারে। এরপরে হচ্ছে একেবারে দুর্বল ইমানের পরিচয়ক, অর্থাৎ একেবারে শেষ যে কথা, সেটা হচ্ছে পাড় মেরামত করতে হবে। আপনার পাড়টা উঁচু করে বাঁধান। আপনি চেষ্টা করেন যেন হচ্ছে এমনভাবে করতে, পাড়টা যেন হচ্ছে কোনোভাবেই বন্যা প্রবেশ করতে না পারে। পাড়টা উঁচু করে রাখেন, শক্ত কিছু দিয়ে বাঁধার চেষ্টা করেন। আমি আপনাদের বিভিন্ন কথা বলেছি এর আগে, যে কী করে পাড়টা হচ্ছে শক্ত করা যায়। এরকম বিভিন্ন ধরনের পদ্ধতি আছে পাড় শক্ত করার জন্য, দীর্ঘস্থায়ীভাবে যেন পাড়টা ঠিক মতো থাকে, সেই অবস্থাটা হচ্ছে মানে এই পার্টটা মেরামত করার চেষ্টা করেন। এছাড়াও আধুনিক আরও কিছু পদ্ধতি নিয়ে আমি চেষ্টা করবো আপনাদের সামনের আর একটা ভিডিও দেওয়ার জন্য, যে কী আপনি চ্যালেঞ্জ ফেস করবেন, সেখান থেকে হচ্ছে আপনি মোটামুটি আপনার খামারকে রক্ষা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো কমেন্ট যদি থাকে, আপনাদের মন্তব্য থাকে, কমেন্ট সেকশনে কমেন্টস করুন। আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।